হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌভিক বিশ্বাস। আমার ছোটোবেলার জীবনটা একদমই ভালো কাটেনি। খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে আমার ছোটোবেলার জীবন। লোকে খুন করলে 14 বছরের জেল হয়, আর আমার বিনা কারণে 14 বছর অকথ্য অত্যাচার সহ্য করেছি। আমার স্কুলে এই 14টা বছর আমি শারীরিক ও মানসিক র্যাগিংয়ের শিকার হয়েছি। প্রত্যেকটা দিন সকাল থেকে বিকেল আমার উপর অমানবিক টর্চার হতো। স্কুলের টিচাররা, স্টুডেন্টরা একসঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আমি ছোটোবেলা থেকেই চুপচাপ থাকতাম বলে স্কুলের সব বাচ্চারা আমার উপর টর্চার করতো। এমনকি টিচাররাও আমার উপর টর্চার করতো। প্রত্যেকটা দিন এইভাবে টর্চারের শিকার হয়েছি আমি। স্কুলের প্রত্যেক দিন স্টুডেন্টরা আমাকে মারতো, আর টিচারদের কাছে আমার নামে মিথ্যে কমপ্লেন করতো। আর সবাই মিলে তখন আমার নামে মিথ্যে কমপ্লেন করায় টিচাররা সবার কথাই বিশ্বাস করতো, আর আমাকেই পানিশমেন্ট দিত। এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমাকে অমানবিক পানিশমেন্ট দিত এই অসভ্য জানোয়ার টিচাররা। এই টিচারদেরকে মানুষ ভগবান বলে, আসলে এটা একদম ভুল। টিচাররা হচ্ছে শয়তান। বিশ্বে যদি সবচেয়ে শয়তান কেউ থেকে থাকে তারা হলো টিচার। 1% টিচার যেমন বাচ্চাকে তৈরি করে, বাচ্চার জীবন গড়ে, তেমনি 99% টিচার বাচ্চাদের জীবনকে ধ্বংস করে, যেটা আমার সঙ্গে হয়েছে। এমন কোনো টিচার পাইনি যে আমাকে বাঁচাবে, সবাই আমাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। স্কুল জীবনে প্রত্যেকটা দিনই আমার গায়ে রক্তের দাগ থাকতো। এমন কোনো দিন ছিল না যে আমার গায়ে রক্তের দাগ ছিল না। প্রত্যেক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমার উপর অমানবিক টর্চার করা হতো, যার ফলে আমার শরীরে কালশিটের দাগ, রক্তের দাগ সবসময়ই থাকতো। আমি তখন ছোটোবেলায় গুছিয়ে বলতে পারতাম না, তাই টিচারদের বললেও টিচাররা আমার কথা কেউ বিশ্বাস করতো না। ওরা ওই শয়তান ছেলেরা ইনিয়ে বিনিয়ে মিথ্যে মিথ্যে আমার নামে কমপ্লেন করতো, তাই তাদের কথাই বিশ্বাস করে আমাকে পানিশমেন্ট দিত এই জানোয়ার টিচাররা। এই কারণে আমি স্কুলকে ঘৃণা করি ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে স্টুডেন্ট, স্কুল আর টিচারদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, কারণ এদের কাছ থেকে আমি জীবনে কিচ্ছু শিখিনি। স্কুল বাসে, স্কুলে, টিউশনে সব জায়গায় শুধু নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক ও মানসিক নির্যাতন প্রত্যেকটা মুহূর্তেই আমার সঙ্গে হয়েছে। কোনোদিন ভালো কিছু আমার ওইখান থেকে ঘটেনি। আজ আমি যা যা শিখেছি সব নিজে নিজে শিখেছি। টিচারদের কাছ থেকে আমি প্রায় কিছুই শিখিনি। সব কিছু আমার নিজের চেষ্টায় নিজে নিজে পরিশ্রম করে শেখা। এই কারণে আমি যেটা শিখতে পেরেছি বিশ্বে কেউ শিখতে পারেনি। কারণ আসল শিক্ষা হচ্ছে নিজে শেখা। নিজে যেই শিক্ষাটা শেখে সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা শিক্ষা। হাজার টিচার রাখলেও, হাজার দামি দামি স্কুলে পড়লেও কেউ সেই শিক্ষা শিখতে পারে না যেটা মানুষ নিজে শেখে। এরপর স্কুল জীবনটা চলে যাওয়ার পর একটু শান্তি পাই, কারণ তখন স্কুলের এই অকথ্য অমানবিক অত্যাচার থেকে নিষ্কৃতি পাই। তখন আমি ইউটিউব চ্যানেল খুলি। অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেল দাঁড় করাই। অনেকগুলো চ্যানেল খুলেছিলাম, কারণ আমি অনেক কিছু একসাথে করি। একটা খুলেছিলাম সিঙ্গিং চ্যানেল, সিনেমার চ্যানেল, মোটিভেশনাল চ্যানেল, নিউজ চ্যানেল, ব্লগিংয়ের চ্যানেল, আরও অনেক রকমের চ্যানেল খুলেছিলাম। ইনস্টাগ্রামে অনেক রকমের পেজ খুলেছিলাম, ফটোগ্রাফির পেজ, ড্রয়িংয়ের পেজ, গানের পেজ, এন্টারটেনমেন্টের পেজ, এরকম প্রচুর পেজ খুলেছিলাম। ফেসবুকেও পেজ খুলেছিলাম। এইভাবে ইউটিউব চ্যানেলে আমার প্রথম দিকে খুব স্ট্রাগল করতে হয়েছিল, ভিউস আসতো না, কিন্তু তারপর প্রচুর ভিডিও, প্রায় 1000-এর উপর ভিডিও আপলোড করেছিলাম। তারপর ইউটিউবে গ্রোথ এসেছিলো, তারপর ইউটিউবে ভালো ভিউস আসছিল। ইউটিউবে তারপর আপলোড করলেই গানের ভিডিওতে মোটামুটি 100-150 ভিউজ চলে আসতো। তারপর দিকে আমি সিনেমাও আপলোড করতাম। লাস্টের দিকে সিনেমা আপলোড করলেই আমার
মোটামুটি 1,000 2,000 3,000 মিনিমাম ভিউজ চলে আসতো। তারপর একটা নিউজ চ্যানেল ছিল, সেখানে ভিডিও আপলোড করলে মোটামুটি 5,000 10,000 20,000 25,000 এরকম ভিউজ চলে আসতো। আমার মিউজিক চ্যানেলে পপুলার একটা গান আপলোড করেছিলাম, মনে রেখো আমারে গান, সেটার ভিউজ এসেছিলো 74,000। এখন ছোটো চ্যানেল হিসাবে সেখানে 74,000 ভিউজ চলে এসেছিলো। সেখান থেকে আমি 200টার উপরে সাবস্ক্রাইবার পেয়েছিলাম। এইভাবে ইউটিউবে বেশ ভালোই সফল হচ্ছিলাম। কিন্তু একটা সময় আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেল। আমি একটা সিনেমা আপলোড করেছিলাম কয়েকবার, সেখানে কিছু কপিরাইট সিন ছিল, ওটা কয়েকবার আপলোড করেছিলাম, তারপর উইদাউট ওয়ার্নিং, উইদাউট স্ট্রাইক অন্যায়ভাবে ইউটিউব আমার ইউটিউব চ্যানেল ব্যান করে দিল। সব কটা ইউটিউব চ্যানেল একসাথে ব্যান করে দিল এই সামান্য একটা চ্যানেলের সামান্য একটা মিস্টেকের জন্য। তারপর আমি ভেঙে পড়লাম, সারাদিন ওই কিছু নিয়ে আমি চিন্তা করতে থাকলাম। তারপর আমি সাইকিয়াট্রিস্ট দেখালাম। সাইকিয়াট্রিস্ট এনজাইটি কমানোর, টেনশন কমানোর আমাকে ওষুধ দিল। তারপর আমি সেই ওষুধ খাই। ওষুধ খেয়ে আমার টেনশন কিছুটা কম থাকে, কিন্তু যখনই মনে পড়ে সেই ইউটিউব চ্যানেলের কথা, তখনই আবার মন খারাপ হয়ে যায়। এইভাবে আমার জীবন খুব কষ্টের মাধ্যমে কাটে। তারপর আমি অনেক চেষ্টায় ইঞ্জিনিয়ারিং পাশ করি, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়েও আমি কিছু শিখতে পারিনি, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। বাড়ি থেকে ভুল বুঝিয়ে আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করেছিল, তাই নামেই পাশ করেছিলাম, ভালো নাম্বারও ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল আমি কিচ্ছু শিখতে পারিনি, যার ফলে এখনও পর্যন্ত আমার কোনো চাকরি হয়নি। আমি নানা রকমভাবে চেষ্টা করেছিলাম ইনকাম করার, কিন্তু কোনোভাবেই ইনকাম করতে পারিনি। এসব কেরিয়ার নিয়ে সবসময় টেনশনের মধ্যে থাকি, এনজাইটির মধ্যে থাকি। আগে আমি খুব ভালো গান গাইতাম, তারপর ভয়েস চেঞ্জের সময় আমাকে কেউ গাইড করার ছিল না। আমি সেই সময় গান করা বন্ধ রাখতে হয়, কিন্তু সেই সময়ও আমি রেওয়াজ করেছিলাম বলে আমার সেই সময় গলাটাও নষ্ট হয়ে গেছিলো। তারপর ধীরে ধীরে গলা নষ্ট হতে থাকে, এখন চাইলেও ঠিক করে গান গাইতে পারি না। তাই আমি প্রথমে ভেবেছিলাম যে গান গেয়ে কেরিয়ার বানাবো, এখনও সেটাই আমি চাই, কিন্তু এই গলার সবসময় প্রবলেম হতে থাকে বলে আমি সেটা এখনও করে উঠতে পারছি না। কিন্তু চেষ্টা করছি, যদি কোনো দিন গলা ঠিক করতে পারি গানে কেরিয়ার বানাবো। অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু সব প্ল্যান আস্তে আস্তে নষ্ট হতে থাকে, কোনো প্ল্যানই সাকসেসফুল শেষ পর্যন্ত আর হয় না। কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমার স্কুল জীবনটা তো খুব খারাপ ছিল, আমার লেখাপড়ার জীবনও ভালো ছিল না। আমি অঙ্কে 3বার শূন্য পেয়েছিলাম স্কুলে, আর টিউশনে তো আমি প্রত্যেক দিনই শূন্যই পেতাম, কোনো দিন 1 পাইনি। 1 পাওয়াটা খুব চাপের ছিল আমার পক্ষে অঙ্কে। স্কুলে এমন অবস্থা যে আমি পাশ করবো কী করে, পাশ করা নিয়ে টানাপোড়েন পড়ে যেত। প্রত্যেকটা ক্লাসেই আমি 3-4টে করে সাবজেক্টে ফেল করতাম, এইভাবে পাশ করে করে আমি উঠতাম। তারপর মাধ্যমিকেও সেই নিয়ে টেনশন হলো, মাধ্যমিকে আমি কী করে ভালো নাম্বার পাবো, কারণ ক্লাস 9এই তো আমি অনেকগুলো সাবজেক্টে ফেল করে উঠেছি, প্রত্যেক ক্লাসেই তাই করতাম। কী করে করব? চারদিকে আমার নিয়ে সমালোচনা হতো, সবাই খারাপ খারাপ কথা বলতো, সবাই ডিমোটিভেট করতো। তখন আমি পরীক্ষার 1 মাস আগে জেদ করে রাত জেগে জেগে পড়া শুরু করলাম। রাত 1টা 2টো 4টে পর্যন্ত রাত জেগে পড়া শুরু করলাম। এইভাবে পরীক্ষার 1 মাস আগে রাত জেগে পড়ে আমি মিরাক্কেলভাবে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেলাম। তারপর পিওর সায়েন্স নিয়ে ভর্তি হলাম, কিন্তু সেখানেও সমস্যা শুরু হলো। আমি ফিজিক্স খুব ভালো বাসতাম, ফিজিক্সের থিওরি পার্ট খুব ভালো লাগতো, নিজেও আবিষ্কার করতাম অনেক কিছু, এখনও করি। সেই জন্য পিওর সায়েন্স নিলাম, কিন্তু নিয়ে দেখি সায়েন্সের মধ্যে অঙ্ক ঢোকানো। অঙ্ক ছোটোবেলা থেকে আমি ঘৃণা করতাম, কিছু বুঝতে পারতাম না। তখন দেখি ফিজিক্সের মধ্যে অঙ্ক ঢোকানো, তখন আর সায়েন্স কিছু বুঝতে পারলাম না, ফলে 11-এ আমি ফেল করলাম। লজ্জায় লুকিয়ে লুকিয়ে বেড়াতাম, মুখ লুকিয়ে বেড়াতাম সব জায়গায়। তখন আরও ডিপ্রেশনে চলে গেলাম। তারপর ফেল করার পর আমি লজ্জায় অন্য স্কুলে ভর্তি হই। তারপর কোনো মতে টেনে টুনে সেই স্কুলে আমি পাস করে যাই, একদম টেনে টুনে। তারপর ক্লাস 12-এ উঠি। 12-এ উঠেও
কিছু বুঝতে পারছিলাম না। টিচারদের কোনো পড়ানোই বুঝতে পারতাম না, কারণ আমি স্পিডে পড়ালে বুঝতে পারি না, আমার ব্রেনটা একদম স্লো কাজ করে, তাই স্লো মোশনে পড়ালেই বুঝতে পারি। তখন দেখছি 12-এও একই অবস্থা, এবার কী করবো, 12-এ তো ফেল করে যাব। তখন সব টিচার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নিজে নিজে পড়তে শুরু করলাম, নিজে নিজেই বুঝতে শুরু করলাম, বুঝে বুঝে নিজে নিজেই পড়লাম। এভাবে পরীক্ষার 1 সপ্তাহ আগে রাত জেগে জেগে আবার পড়া শুরু করলাম, সেই মাধ্যমিকের স্পিরিটে হায়ার সেকেন্ডারিতে পড়তে শুরু করলাম। যেগুলো বুঝতে পারতাম সেগুলো নিজে নিজে বুঝে বুঝে সেগুলো মাথায় রাখতাম, আর যেগুলো বুঝতে পারতাম না, একা একা বোঝা সম্ভব না সায়েন্সে, সেগুলো বাদ দিয়ে দিতাম। এইভাবে বাদ দিয়ে দিয়ে আমি লেখাপড়া করলাম, করে মিরাক্কেলভাবে হায়ার সেকেন্ডারিতেও ফার্স্ট ডিভিশন পেলাম। যেখানে ক্লাস 11 আমি পুরো ফেল করে গেলাম, সেখানে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আমি ফার্স্ট ডিভিশন পেয়ে গেলাম, আর আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে গেলাম। এটা আমার একটা সাকসেসের গল্প। তারপর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলাম। ইঞ্জিনিয়ারিংও কিছু বুঝতে পারতাম না, ভর্তি হয়ে তখন আফসোস করতাম কেন ভর্তি হলাম, কিন্তু তত দিনে প্রচুর টাকা দেওয়া হয়ে গেছে ভর্তির সময়, ওই কারণে আর বেরিয়েও আসতে পারলাম না টাকার মায়ায়। তখন বাধ্য হয়ে বছরগুলো পেরিয়ে গেলাম। এইভাবে আমি ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকটা ক্লাস আমি পড়তে থাকলাম, কিছু না বুঝে বুঝেই। এইভাবে ইঞ্জিনিয়ারিংয়ে আমি ফার্স্ট ইয়ারে ফিজিক্সে ফেল করলাম। তখন আমি ভাবছিলাম যে ফেল করলাম, এবার পরের ইয়ারেও তো ফেল করবো, এবার ফেল করে করেই তো সব সাবজেক্টে, এবার ফেল করে করেই তো সাবজেক্ট বাড়তে থাকবে, এবার পাস করবো কী করে, সারা জীবনেও তো পাস করতে পারবো না। কখন ভগবান করোনা ভাইরাস পাঠালো। করোনা ভাইরাস আসার পর পরীক্ষা অনলাইনে হলো, আর আমি পাস করে গেলাম, আর ভালো নাম্বার পেয়ে পাস করলাম। তারপর ফাইনাল ইয়ারে করোনা ভাইরাস উঠে গেল, তখন আবার টেনশন, এবার তো অফলাইনে পরীক্ষা হবে, এবার কি করে পাস করব। আরে আমি বইতে কোনো পড়া বুঝতেও পারতাম না, আর ইংলিশে বই ছিল, ইংলিশও বুঝতাম না আমি। তখন সেই সময় একটা এআই এসছিল, টেকনোলজি, চ্যাট জিপিটি। তখন আমি মোবাইলের এআইয়ের হেল্প নিয়ে এআই দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বাংলায় আমি সার্চ করে করে বের করলাম। পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন, তখন আমি সাবজেক্টের নাম, ডিগ্রির নাম, চ্যাপ্টারের নাম দিয়ে এআইতে আমি সার্চ করলাম যে এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বাংলায় দিতে। তখন এআই আমাকে সব কোশ্চেন অ্যান্সার বাংলায় বানিয়ে দিল, সেইগুলো পড়ে পড়ে আমি মুখস্থ করতে থাকলাম। আর বাংলায় যেহেতু দিয়েছিল আমি বুঝে বুঝে মুখস্থ করতে থাকলাম, বুঝে বুঝে মনে রাখলাম। তখন পরীক্ষায় আমি সেগুলোই বাংলাগুলোকেই আমি বুঝে বুঝে ইংলিশে লিখে ফেললাম, কারণ বাংলায় একবার বোঝা থাকলে তখন যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটা লেখা যায়, কিন্তু বুঝতেই যদি না পারি ইংলিশের জন্য, তাহলে লিখবো কী করে। তখন আমি এআইয়ের মাধ্যমে ওইগুলো বাংলায় উত্তরগুলো বানিয়ে নিয়ে সেগুলো আমি পড়তে থাকলাম, তারপর ব্রেনের মধ্যে বুঝে নিলাম, তারপর পরীক্ষায় আমি ইংলিশে সেগুলোকে লিখে দিলাম। এইভাবে আমি পরীক্ষায় খুব ভালো নাম্বার পেলাম, ইঞ্জিনিয়ারিংও 90%-এর কাছাকাছি নাম্বার পেয়ে পাস করে গেলাম। এইভাবে আমার নাম্বার খুব ভালো আসে। তারপর আমার চ্যানেলও টার্মিনেট হয়ে যায়, ডিপ্রেশনের মধ্যেও যাই। তারপর আমার চাকরি বাকরিও পাচ্ছি না, সেই নিয়েও টেনশন। তারপর আন্দোলন শুরু হয় আর্চিকর কাণ্ড নিয়ে। পুলিশরা মানুষের উপর অত্যাচার করতে শুরু করে, আন্দোলনকারীদেরকে আটকে দিতে থাকে। পুলিশের অপশাসন সমাজকে ধ্বংস করে দিচ্ছিল। তারই প্রতিবাদে আমি পুলিশের বিরুদ্ধে একটা আর্চিকরের হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে কিছু লিখেছিলাম। তখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর সেখানে সারাদিন থানায় আমাকে রাত 11টা পর্যন্ত রেখে দিয়েছিল, রেখে রাত 11টার পর আমাকে ছেড়েছিল। তখন বাড়িতে আসি, পুলিশ আমার ফোনটাও রেখে দিয়েছিল, অনেক দিন পর ফোন ফেরত দিয়েছিল। এইভাবে পুলিশরা অন্যায়ভাবে আমার উপর অত্যাচার করে। তারপর বাড়ি এসে আমি এখনও পুলিশের এগেনস্টে কিছু লিখি না, আগে নিজের ক্ষমতা বাড়াবো, ক্ষমতা তৈরি করব, তারপর আমি এই প্রতিবাদগুলো করব। তা এখন আমি আর কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি আপাতত কোনো প্রতিবাদ করছি না। কিন্তু যেদিন
আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, সেই দিন সমস্ত শয়তানদের অবস্থা খারাপ করে দেবো। আমি ফুল ফর্মে আবার ফিরে আসবো। আমি যখন নিউজ চ্যানেল আমার ছিল, সেই নিউজ চ্যানেল দেখে সবাই ভয় পেয়ে যেত। আমার ওই খারাপ স্কুল সম্পর্কে আমি ভিডিও বানিয়েছিলাম, স্কুলের সব মুখোশ খুলে দিয়েছিলাম। সেইটা দেখে স্কুলে সবাই ভয়তে কাঁপতো। স্কুলের সব স্টুডেন্টরা, সব স্টাফরা ওই ভিডিওতে কমেন্ট করেছিল, ভিডিও ডিলিট করতে বলেছিল, আমাকে হুমকিও দিয়েছিল, কিন্তু ভয় পাইনি। আর সেই ভিডিও দেখে কোনো গার্জিয়ান আর তার বাচ্চাকে সেই নোংরা স্কুলটায় ভর্তি করেনি। ফলে স্কুলের ওই ভাঙন ধরতে শুরু করে, আর এখন স্কুল মাছি তারায়। স্কুলে আর তেমন কোনো স্টুডেন্ট হয় না। সেই স্কুলটার নাম বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল। সে স্কুলটাকে আমি এখন পুরো ধ্বংস করে দিয়েছি। এখন হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট শুধু হয়। আগে রমরমা ব্যবসা ছিল, আমার ভিডিওর ভাইরাল হয়েছিল, আমার ভিডিওর পর এখন স্কুলে আর কেউ ভর্তি করে না। তারপর গুগল রিভিউ করি, করে স্কুলটায় ধ্বংস করে দিই। তারপর আমি থানায় কেস করতে গেছিলাম একবার, আমার কেস নেয়নি, উল্টে আমাকে উল্টোপাল্টা কথা বলে পার করে দিয়েছিল। আমি থানার নামেও ভিডিও বানাই, ভিডিও বানিয়ে আমার তখন ইউটিউব চ্যানেল ব্যান হয়নি, ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, ফেসবুকেও দিয়েছিলাম, ইনস্টাগ্রামেও দিয়েছিলাম। সেখান থেকেও মানুষ জানতে পারে এই থানার সম্পর্কে। এই অপশাসন, এই আইন যে এত খারাপ সাধারণ মানুষের জন্য, সেটা মানুষকে জানায়। কোথাও কোনো অন্যায় হলেই আমি সেটা দিয়ে ভিডিও বানিয়ে প্রতিবাদ করতাম, আর মানুষকে সেই বিষয়ে আমি জানিয়ে দিতাম। এইভাবে অনেক গুন্ডার নামে, অনেকের নামে ভিডিও বানিয়েছিলাম, অনেক বড় বড় মন্ত্রীর নামে বানিয়েছিলাম। তাই সবাই আমাকে দেখে কাঁপতো। আমার চ্যানেলে আমি কাউকে ভয় পেতাম না, সোজাসুজি আমার নিউজ চ্যানেলে আমি বলতাম। এরকম সাহসী নিউজ বিশ্বে প্রথম একমাত্র আমিই দিতাম। কিন্তু আমার ইউটিউব চ্যানেল অন্যায়ভাবে ব্যান হয়ে গেল বলে আমার প্রত্যেকটা চ্যানেল চলে গেছে। এখন আবার প্ল্যান আছে ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু এবার ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে আমি একটা ভিডিও সব জায়গায় আপলোড করে রাখবো। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, 3 জায়গায় সেম ভিডিও আপলোড করে রাখবো, যাতে কোনো একটা প্ল্যাটফর্ম ব্যান হলেও বাকি প্ল্যাটফর্মগুলোতে সেই ভিডিও পাওয়া যায়। এভাবে প্ল্যান মাফিক কিছু করব। এখন আমি নতুন কোনো আইডিয়া খুঁজছি, যে কোন আইডিয়াতে ঘরে বসে বসে ইনকাম করা যায়। কারণ একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল জোস্টক নামে, সে জোস্টকদের নিজে কিচ্ছু করতে হয় না, লোকেই ভিডিও বানিয়ে বানিয়ে পাঠায়, সেই ভিডিও আপলোড করেই তারা এখন কোটিপতি হয়ে গেছে। সেরকম জোস্টকের মতো আইডিয়ায় আমি ভাবছি একটা লাভ টক্স খুলবো, সেখানে সবাই নিজের লাভ স্টোরি শেয়ার করবে। এভাবে লাভ টক্সের মাধ্যমে প্রত্যেকের জীবনের ইউনিক প্রেমের গল্প মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। জানি না জোস্টকের মতো সেই লাভ টক্সটাও দাঁড়াবে কি না, কিন্তু প্রত্যেক রকম জিনিস আমি এক্সপেরিমেন্ট করে করে সবসময় চেষ্টা করি। ম্যাক্সিমাম টাইমে ব্যর্থ হই, কিন্তু আমি হাল ছাড়ি না। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। যতদিন না পর্যন্ত আমি সফল হই, ততদিন পর্যন্ত আমি নানাভাবে আমি চেষ্টা চালিয়ে যাব সফল হওয়ায়। আমি আশা রাখছি খুব শিগগিরই আমি সফল হবই। আর সফল না হলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই আমি যতদিন বেঁচে আছি সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, পুরো পরিশ্রম করব। আপনাদেরকেও বলছি, আপনারাও নিজের স্বপ্নের জন্য পুরো জীবনকে লাগিয়ে দিন, পুরো শক্তিকে লাগিয়ে দিন, তাহলে সফলতা একদিন আসবেই। নমস্কার।